জন্য ঢাকা যাওয়া যেন শাহবাজ খানের কাছে তামাশা ছিল। রুহানি রাজি করিয়েছিল বাবাকে। রোদবার বই পড়ার খুব শখ। যদিও অরুণিকা উপন্যাস খুব একটা পড়তো না, পড়তো সব কবিতার বই, তাও আবার মিষ্টি মশাইয়ের কবিতা। তাহমিদ ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করে তাকে শুনিয়েছিল বিধায় কবিতার প্রতি ঝোঁক ছিল তার। সেই থেকেই কবিতা পড়া, আর কবিতা পড়তে পড়তে মিষ্টি মশাই নামক কবির বই হাতে পাওয়া, আর সেখান থেকেই সেই মিষ্টি মশাইয়ের ভক্ত হয়ে যাওয়া। আর উপন্যাসের ভক্ত হিমালয়ের লেখা পড়ার পর থেকেই হয়েছে। তার লেখার প্রতিটা বাক্য শিহরিত হয় অরুণিকা। সেই আকর্ষণ থেকেই ঢাকার বইমেলায় গিয়ে অনেক খুঁজেছিল সে। প্রতিটি স্টোরে হিমালয়ের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু প্রকাশক নিজেও তাকে চেনে না। সেই বইমেলা থেকে আরও দুটি বই কিনেছিল অরুণিকা। আর প্রিয় হৃদমোহিনী, সেই শেষ বইটি। বইটি শেষ হতেই শূন্য শূন্য লাগছে অরুণিকার। মনে হচ্ছে কাছের কাউকে হারিয়ে ফেলেছে। বইয়ের প্রতিটা বাক্য পড়তেই মনে হচ্ছিল কেউ ফিসফিসিয়ে তাকেই এসব বলছে। আর আজ সত্যি এমনটা হলো। বইয়ের কাল্পনিক অনুভূতি আজ বাস্তবে ঘটল। ইমান তার চোখের ব্যাখ্যা দিল। প্রথম কোনো পুরুষ তার চোখ পড়েছে। আহনাফও তো অনেকবার সে চোখ দেখেছিল, এমন করে তো ব্যাখ্যা দেয়নি। তবে কি আহনাফ কখনোই তার শুদ্ধ প্রেমিক ছিল না? অরুণিকা শব্দ করে কাছে। রুহানি কান্নার আওয়াজ পেয়ে অরুণিকার রুমে ঢুকে পড়ল। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল। শয়তানটা আবার কি করেছে? অরুণিকা রুহানির হাত ধরে ফুপিয়ে বলতে লাগলো। রুহু, আহনাফ কখনো আমাকে ভালোবাসেনি। আমার একটা ভুল মানুষের সাথে বিয়ে হয়েছিল। আমার প্রথম ভালোবাসা ভুল ছিল। মিষ্টি মশাই ঠিক বলেছে, কিশোর কিশোরীর প্রথম প্রেম ব্যর্থ হয়, ভুল হয়, মিথ্যে হয়। মিষ্টি মশাইটা কে আবার? ওই যে, যার বই পড়ি, অনেক ভালো কবিতা লেখে। ওরে আল্লাহ রে, ওইটা কবিতা? ধুর, এসব কবি ফবিতার কথা কেউ বিশ্বাস করে নাকি বোকা? একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিলেই তো কবিতা হয়ে যায়। বই বিক্রি হওয়ার জন্য সব আউল ফল কথা লিখে দেয় এরা। না রুহু, এটা শুধুই লেখা না, কিছু তো আছে সেই লেখায়, একটা সত্যতা আছে। রুহানি কপাল চাপড়ে বলল। পাগল হয়ে গেছিস তুই? অরুণিকা আপন মনে বলতে লাগলো। আর সেই হিমালয়, তার লেখা আমাকে ভাবাচ্ছে। রুহানি ভ্রু কুঁচকে বলল। কি ভাবাচ্ছে? ভালোবাসতে ভুল করেছি, ভুল মানুষকে ভালোবেসেছি, এটাই ভাবাচ্ছে। রুহানি মাথা নেড়ে বলল। ভালো একটা জিনিস ভাবিয়েছে তোকে, এটা কিন্তু ঠিক। কিন্তু কাউকে ছেড়ে দেয়া কি এত সহজ? কেন সহজ না? বিয়ে হয়ে গেছে আমাদের। বিয়েটা কি ওই শয়তানটা মানছে? ও যেহেতু মানছে না, তোকে কেন এত ওয়াইফ ম্যাটেরিয়াল হতে হচ্ছে? আমি আর চাই না সেই সংসার যেখানে সম্মান নেই, বিশ্বাস নেই, ভালোবাসা নেই। আমি একতরফা ভালোবেসেছি আহনাফকে। সেদিন আহনাফের ব্যবহার দেখে আমি বুঝে ফেলেছি ও আমার জন্য কখনোই ভালো ছিল না। একটা বিশ্রী কাণ্ড বাঁধিয়ে আমাকে বিয়ে করেছে। তখনও যদি এই বুদ্ধিটা হতো, আমি কি ওর প্রেমে পড়তাম? পড়লি কিভাবে প্রেমে? স্বপ্ন দেখিয়েছে, আর আমি স্বপ্ন দেখে গেছি। ওটাই প্রেম ছিল না। ওটা প্রেম ছিল না ওরু। সিনেমা এরকম প্রেম বেশি দিন চলে না। প্রেম তো সুন্দর হয়। তোর আর আহানাফের কোনো সুন্দর স্মৃতি নেই? আমি তো অনেক ছোট ছিলাম, 13 বছর বয়সে বিয়ে। আর সেই কয়েকটা বছরেই ওর সাথে কথা হতো, ঝগড়া হতো, মান অভিমান হতো। এটাকেই ভালোবাসা ভেবে ফেলেছিলাম আমি। কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে এখন। ওখানে কিছু ছিল না, মায়া গিয়েছিলাম শুধু। যাই বলিস, সবাই তো আমার বর বানিয়ে দিয়েছিল ওকে। কি করবি তাহলে? ডিভোর্স নেব। এই কয়েকদিনের মধ্যে আমার ও বাড়ি যেতে হবে। আসতে পারি স্যার? কোনো উত্তর এলো না। অরুণিকা ভেতরে ঢুকে টেবিলের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল আহনাফের অফিস কক্ষে। আহনাফ উল্টো দিকে ফিরে অফিস চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে। তার বাম পাশটা হালকা দৃশ্যমান। অরুণিকা বুঝতে পারছে আহনাফ ইচ্ছে করে তার দিকে ফিরছে না। তার হাতে একটা বই, সেটা খুলে বসে আছে সে। অরুণিকা পুনরায় বলল। স্যার, আমাকে ডেকেছেন? আহনাফ চেয়ার ঘোরালো, হাতের বইটা টেবিলের উপর রাখলো শব্দ করে। অরুণিকা বইটির দিকে এক নজর তাকিয়ে আহনাফের রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকালো। জোরপূর্বক ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বলল। কেন ডেকেছেন স্যার? আহনাফ টেবিলের উপর দু হাত রেখে ইশারায় অরুণিকাকে বসতে বলল। অরুণিকা নিঃশব্দে বসে পড়ল।
আহনাফ গম্ভীর মুখে জিজ্ঞেস করল, দুদিন তুমি আমার ক্লাস করোনি, কেন জানতে পারি? আমি এই কোর্সের ক্লাস করছি। জানি তুমি ইভানের ক্লাসে গিয়ে বসেছো, কিন্তু আমার প্রশ্ন, আমার ক্লাস কেন করছো না? আমি কি পড়া বোঝাতে পারছি না? এই কোর্সে বোঝানোর কিছুই নেই, কিন্তু ইভান স্যারের ডেডিকেশন আমার ভালো লেগেছে, তাই আমি ওনার ক্লাস করছি। আর ইউনিভার্সিটিতে ক্লাস করা না করা স্টুডেন্টদের পার্সোনাল চয়েস। আপনি আমার অ্যাটেন্ডেন্স কেটে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তুমি ইচ্ছে করে আমার ক্লাস মিস দিচ্ছ। নেক্সট সেমিস্টারে আমি অন্য কোর্স পাবো, তখন কিভাবে পালাবে? আপনি ইউনিভার্সিটি স্যার, নিজের পার্সোনালিটি ধরে রাখবেন আশা করি। আহনাফ হাত মুঠো করে বলল, তুমি আর বাকি স্টুডেন্ট আলাদা। কেন স্যার? আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, আন্ডারস্ট্যান্ড? সেই হিসেবে তো আপনার দ্বিগুণ ভদ্র হওয়া উচিত ছিল। স্যারদের দায়িত্ব স্টুডেন্টদের ব্যাপারে যত্নশীল হওয়া, আর হাজবেন্ডের দায়িত্ব তার ওয়াইফের সম্মানের খেয়াল রাখা। যেই স্যার অনর্থক অন্য স্টুডেন্টদের সামনে তার ছাত্রীকে অপমান করে, তার চেয়ে জঘন্য তো সেই হাজবেন্ড যে তার বন্ধুদের সামনে তার ওয়াইফকে ছোট করে। আপনি শিক্ষক এবং স্বামী দুটোতেই ব্যর্থ। আহনাফ উঠে দাঁড়ালো। অরুণিকাও সাথে সাথে উঠে দাঁড়ালো। আহনাফ তার সামনে এসে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, ইমানের সাথে তোমার এত কিসের কথা? ভার্সিটির সিনিয়র সেই হিসেবে একটু একটু কথা হয়, আর সে আমার প্রতিবেশী, আমি তাকে ইগনোর করতে পারবো না। তুমি আমাকে ইগনোর করতে পারছো, আর ইমানকে পারছো না? ইন্টারেস্টিং। Yes, very interesting because he deserves, but you are not. মিসেস অরুণিকা চৌধুরী, আমি তোমার সাথে অনেক কামলি বিহেভ করছি। ইফ আই অরুণিকা আহনাফের ঠোঁটে আঙুল রেখে তাকে থামিয়ে দিয়ে বলল, You can do anything, whatever you want. Mr. Ahnaf Chaudhuri, I don't care. You have totally broken me and helped to make new Orunika Chaudhuri. And this Orunika isn't afraid of your so-called threats. আহনাফ অরুণিকার দিকে হাত এগিয়ে দিতেই অরুণিকা কয়েক পা পিছিয়ে গেল। ক্ষীণ কণ্ঠে বলল, নিজের সীমাতেই থাকার চেষ্টা করবেন। আহনাফ রাগী দৃষ্টিতে তাকালো। অরুণিকা চলে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই আহনাফ বলল, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর। আহনাফ চৌধুরী ভালোবাসায় যতটা ডেডিকেটেড, তার চেয়ে বেশি ডেডিকেটেড সে তার শত্রুদের প্রতি। আমি যত চমৎকারভাবে ভালোবাসতে জানি, এর চেয়েও বেশি ভয়ঙ্করভাবে ঘৃণাও করতে জানি। তুমি তো সেই সৌভাগ্যবতী হলেই না যে আহনাফের ভালোবাসা পেয়েছে। পেলেই বোধহয় কষ্টটা আরো বেশি হতো। তুমি তো সেই ভালোবাসার ডিজার্ভই করো না, তাই তুমি আমার ভয়ঙ্কর রূপটাই দেখেছো, আর ভবিষ্যতে সেটাই দেখবে। অরুণিকা তার ছেলের হাসি হেসে বলল, যেই মানুষের ভালোবাসায় পবিত্রতা নেই, সেই ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য আমার না হোক অন্তত। 13 বছর বয়সে তুমি আমার সাথে যা করেছো সেটা আমি তখন বুঝিনি, সময়ের সাথেও বুঝিনি। বিয়ে হয়ে গেছে তাই তোমাকে স্বামী মেনেই বড় হয়েছি, অনেক আপন ভেবে নিয়েছিলাম, তাই ওটাকে কখনো গুরুতরভাবে দেখিনি। কিন্তু তুমি তো সেই হিসেবে একটা ক্রিমিনাল, আর আমি সেই ক্রিমিনালের ওয়াইফ। ছি, এমন সো কল্ড সৌভাগ্যবতী আমার শত্রুও না হোক। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে দরজার সাথে চেপে ধরে বলল, তুই আজ এত বছর পর এসব কথা কেন বলছিস? ওটা আমার ভুল ছিল, আমি না বুঝে ওই কাজ করেছি। আই এম সরি ফর দ্যাট। রিয়েলি? ইয়েস। তুই কি ভাবছিস আমি রিগ্রেট করছি না? অরুণিকা তার ছিলে সুরে বলল, রিগ্রেট? হাসালে আমাকে। রিগ্রেটের আর তোমার মধ্যে নেই। সেই দিন যদি তনু আন্টি আমাদের না দেখতো, কি করতে তুমি? রেপ করতে আমার? আহনাফের মুখে লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেছে তার। অরুণিকা আহনাফের শার্ট খামচে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসতাম না আহনাফ, তুমি আমাকে বুঝিয়েছো ভালোবাসা, আমাকে শিখিয়েছো ভালোবাসা কি, দেখিয়েছো তোমার মহান আর চমৎকার সেই ভালোবাসার রূপ। আর সেটা কেমন ছিল? কাছে আসা আর স্পর্শ করা, এতটুকুই। কখনো আমার চোখের দিকে তাকিয়ে আমার অনুভূতি জানতে চেয়েছো? কিভাবে সম্ভব বা হবে সেটা? আমি তো মাত্র 9-এ পড়তাম। সেই বয়সে ভালোবাসা হয় নাকি? সেই বয়সে চোখের কোনো ভাষা থাকে নাকি? আমি এতদিন যেটা ভালোবাসা ভাবছি সেটা ভালোবাসা না, সেটা জোর করে চাপিয়ে দেয় একটা দায়িত্ব।
আমি তোমাকে ভালোবাসি না আহনাফ। আমি একটা দায়িত্ব থেকে তোমার সাথে ছিলাম, এখনো সেই দায়িত্ব আমাকে বেঁধে রেখেছে, আর আমি মুক্তি চাই এখন। আহনাফ সরে দাঁড়ালো, অরুণিকার চোখের দিকে তাকালো না, মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমি তোর সাথে সেই রাতে যা করেছি তার জন্য সরি। সরি বললেও কম হবে। সবাই ভাবছে আমি তোকে ভালোবাসি, আর কেউ এই সম্পর্ক মানবে না, তাই এমন বিশ্রী একটা কাজ করেছি। কিন্তু আসল সত্য সেটা না। আমি সেই রাতে নিজের কন্ট্রোলে ছিলাম না, আমার হুঁশ জ্ঞান ছিল না। প্রচণ্ড জ্বর ছিল আমার, ঘোরের মধ্যে ছিলাম আমি অরু। আমি কি করেছি সেটা আমি নিজেই জানি না। আমার মাথা ঠিক ছিল না সেই রাতে। এই জন্য কতবার মাফ চেয়েছি তোর কাছে। এরপর তো আর তোকে কখনোই বাজেভাবে স্পর্শ করিনি, তোর অনুমতি না নিয়ে তোর কাছেও আসিনি। আর এখন যে বিনা অনুমতিতে আমাকে বিরক্ত করছো, যখন তখন আমাকে স্পর্শ করছো, এটার অনুমতি নিয়েছিলে আমার থেকে? আহনাফ চুপ হয়ে গেল। অরুণিকা বলল, তুমি ঘৃণা করবে আমাকে, তোমাকে ঘৃণা করার সবচেয়ে বড় কারণ আমার কাছে আছে, কিন্তু আমি তো সেই কারণটা দেখিয়ে তোমাকে জেলের ভাতও খাওয়াইনি। চাইলে তো আমার পক্ষে সম্ভব হতো। আর তুমি তুমি আমাকে এমন কাজের শাস্তি দিচ্ছ যেটা তোমার ভুলও হতে পারে। আমি ভুল? আমি যা দেখেছি সব ভুল। এখন এটা বল, তুই ক্লাস 9-এ পড়তি, তাই না বুঝে সেই কাজ করেছিস? বল না, সত্যি বল। সেদিন বাবার দয়ায় তুই বেঁচে গেছিস, নয়তো তোর এখানে দাঁড়িয়ে থাকার সাহস ছিল না। এর পরের 6 মাস আমার সাথে যা করেছিলে তুমি, এর চেয়ে ভালো ছিল চাচু আমাকে সেদিনই শাস্তি দিয়ে দিত। যা করেছি ভালো করেছি, আর ভবিষ্যতে তোর সাথে এমনই হবে। আহনাফ, তুমি আমার মুখ খুলতে বাধ্য করো না। আমি যে অপরাধ করিনি, তুমি আমাকে সেই অপরাধের শাস্তি দিচ্ছ। আমি সত্যটা বলতে চাই, শুধু আশা করেছি আমার চোখের ভাষা অন্তত কেউ বুঝবে আমি সেই অপরাধ করিনি। এসব গল্পে হয়, সিনেমায় হয়, বাস্তবে কারো চোখের ভাষা পড়া যায় না। তুই অপরাধ না করলে প্রমাণ কর, প্রমাণ দেখা আমাকে। আমিও তোর সাথে যা করেছি তার জন্য নিজেকে শাস্তি দেব। প্রমাণ থাকলেই তো, যেই মানুষের চোখের ভাষা বোঝনি তার মুখের কথা বিশ্বাস করবে, এটা তো নেহাতই একটা কৌতুক। আমি কিচ্ছু বলবো না, কিন্তু সত্য যদি কখনো সামনে আসে, তুমি আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। অরুণিকা আহনাফের অফিস কক্ষ থেকে বের হতেই জয়িতা তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। জয়িতা বলল, স্যারের রুমে এতক্ষণ কি করছিলে? অরুণিকা মৃদু হেসে বলল, স্যার আমাকে সামার ফেস্টে সিনিয়রকে সাহায্য করতে বলেছেন। এইটুকু বলতে এতক্ষণ সময় লাগলো? জি, তবে মাঝে স্যারের একটা কল এসেছিল, মেবি স্যার প্রেমিকা সে। অরুণিকা এইটুকু বলে মুখ চেপে হাসলো। জয়িতা চোখ ছোট করে বলল, স্যারের প্রেমিকা আছে? মনে তো হলো কি বকাটাই না খেলেন স্যার। অনেক অসহায় হয়ে গিয়েছিল তার মুখটা। স্যার তো ভুলেই গিয়েছিলেন সামনে তার স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, তাই একটু সময় লেগেছিল। জয়িতা অন্যমনস্ক হয়ে গেল। অরুণিকা বলল, আপু আর কিছু বলবেন? না, যাও তুমি। অরুণিকা চলে যেতেই জয়িতা ভাবতে লাগলো, আহনাফ স্যারের গার্লফ্রেন্ড আছে, কিন্তু কিভাবে সম্ভব? স্যারের মা তো বললো ওনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। যদি গার্লফ্রেন্ড থেকেই থাকে তাহলে শিরিন আন্টি আম্মুকে কেন মিথ্যে বললেন? কেন বললেন আমার আর আহনাফ স্যারের বিয়ে দেবেন উনি? মিথ্যে আশা কেন দেখালেন আমাকে? আমার আম্মুর সাথে কথা বলতে হবে। আমিও জিজ্ঞেস করব কেন তার বান্ধবী আমাকে মিথ্যে আশা দিয়েছে। এদিকে অরুণিকা ক্যাম্পাস গেটের বাইরে এসে দাঁড়াতেই ইমানের সাথে দেখা হয়ে গেল। ইমান অরুণিকার কাছে এসে বলল, রোদবা আসেনি আজ? না। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। সামার ফেস্টিভ্যালে কি কি হয়? মেলা হবে আর একটা প্রোগ্রাম হবে, ওখানে অনেকে অংশ নেবে। গান, কবিতা, নাচ, অভিনয় এসব হবে। আমি নাচে অংশ নিতে পারবো? হ্যাঁ। ইমান চমকে উঠল অরুণিকার কথায়। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, নাচ পারো তুমি? হ্যাঁ, মা শিখিয়েছিল। বাহ, তাহলে নাম দিয়ে দেই। আচ্ছা, দিয়ে দেন। অরুণিকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ল। চোখের সামনে মায়ের হাসি মাখা মুখটা ভেসে উঠল। ইমান তার মনোযোগ কেড়ে নিয়ে বলল, তোমার এমন কোয়ালিটি আছে আগে তো জানতাম না। অরুণিকা মৃদু হেসে বলল, আমি নাচতে জানলেও কখনো স্টেজ পারফরমেন্স করিনি। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা,
আমার দাদা দাদি পছন্দ করতেন না। আমি গান শিখতে চেয়েছি, আমাকে দেয়নি। অথচ আমার চাচাতো ভাইরা ঠিক ওই গান করতো, গিটার বাজাতো বড়দের সামনে, কিন্তু কেউ কিছু বলতো না। এইটুকু বলে অরুণিকা হাসলো। অরুণিকার হাসিতে ভয়ঙ্কর কষ্ট লুকিয়েছিল। ইমান বুঝতে পেরে অরুণিকার দিকে ঝুঁকে এসে বলল, খুব অভিমান জমে আছে তাই না? অরুণিকা ইমানের চোখাচোখি হলো। ইমান বলল, তোমার লাল হাসি দেখেই বুঝেছি তোমার মনে অনেক অভিমান জমে আছে। অরুণিকা ক্ষীণ স্বরে বলল, কিভাবে? লাল হাসি অভিমানের রং। লাল হাসিতে চোখ দুটি আবছা লাল হয়ে যায়, আর সে অভিমান অশ্রু হয়ে ঝরে। চোখ সব অভিমান শুষে নিয়ে বর্ণহীন জল দিয়ে যায়। অরুণিকা মৃদু হেসে বলল, আপনার কথাগুলো বেশ অদ্ভুত। আপনি নাকি বই পড়েন না? তাহলে এত কথা শিখলেন কোথায়? তোমাকে দেখি। হ্যাঁ। হ্যাঁ। অরুণিকা চোখ সরিয়ে নিল। তারা এবার একটু দূরত্ব রেখে দাঁড়ালো। ওদিকে ক্যাম্পাস গেটের সামনে দাঁড়িয়ে আছে আহনাফ। অরুণিকা আর ইমানের দিকেই তার দৃষ্টি। তাদের দেখে তার হাত মুঠো হয়ে গেছে, চোখ দুটিও ভীষণ লাল, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে সে। তুর্য আর ইভান তার পাশেই দাঁড়ানো। তুর্য তার কাঁধে হাত রাখতেই আহনাফ জোর গলায় বলল, কি আসে যায়, যার থাকার সে থাকবে, যার চলে যাওয়ার সে ঠকিয়ে আঘাত করে হলেও চলে যাবে। ইভান ভ্রুকুচকে তাকালো আহনাফের দিকে। তুর্য তার মোটর সাইকেলে উঠে বসলো। তুর্য দূরে যেতেই ইভান বলল, তুই বুঝি কাউকে ঠকাসনি, আঘাত করিসনি? আমার তো কারণ আছে। তোর কারণটা কারণ, ওরটা কারণ না। আহনাফ চোখ ছোট করে তাকালো ইভানের দিকে। ইভান আহনাফের কাঁধে হাত রেখে বলল, ওকে যে অপরাধের শাস্তি দিচ্ছিস, সেই শাস্তির ফলাফল তোর জন্যই খারাপ হবে অর্ণব। পস্তাবি তুই। তুই আমার বন্ধু, তাই তোর কথা শুনছি। এমনি তোকে একটা কথা বলি, এখনো সুযোগ আছে। যা হয়েছে বলে দা, থাকতে না চাইলে আলাদা হয়ে যা, কিন্তু ওকে আঘাত করে ওর গিন্না নিয়ে বেঁচে থাকতে পারবি না তুই। তোর আর আমি জানি তুই ওকে কি পরিমাণ ভালোবাসিস, অথচ যাকে ভালোবাসিস সে নিজেই জানে না। অদ্ভুত তোরা। একজন ভালোবেসে ঠকিয়েছে, আরেকজন ভালোবাসা না পেয়ে পাগল হয়ে গেছে, আর তুই পেয়েও হারাচ্ছিস। ইভান চলে গেল। আহনাফের চোখ এখনো লাল হয়ে আছে। চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই আর্তনাদ আর সেই নিথর দেহ। কপাল চেপে ধরল আহনাফ, দাঁতে দাঁত পিষে বলল, এত সহজে ভুলে যাব আমি? এত সহজ না সব। ওরা সবাই ভুলে গেছে, কত সহজে সব মেনে নিল সবাই। আমি মানতে পারছি না। আমার দিন রাত এক করা স্বপ্ন, আমার স্বপ্ন ভাঙা সেই কুথুরি আকার সাক্ষী। আমি ভুলবো না সেই কালচে বেলা মায়াবতী। তোর কল্যাণে আজ আমার এই পরিণতি। মায়াবতীর জায়গা শুধু কল্পনায়, আর বাস্তবে তুই আমার স্বপ্ন ভাঙা সেই খুনি, যাকে ভালোবাসার মতো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি আমি। নয়তো তোর নিঃশ্বাস ফেলতেও ভীষণ কষ্ট হতো। ছাড় পাচ্ছিস সেটাই অনেক। জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস করছে প্রকৃতি, সেই সাথে ভ্যাবসা আবহ অস্থির করে তুলেছে রুহানিকে। সদ্য স্নান করে বেরিয়েছে সে, চুলটাও মোছেনি। বাথরুম থেকে বেরিয়েই পাতলা টি শার্ট আর একটা ঢিলাঢালা সালোয়ার পরে নিয়েছে। ভেজা চুলের স্পর্শে টি শার্টটিও ভিজে গায়ের সাথে লেপটে গেছে। রুহানির এতেই শান্তি লাগছে। গ্রীষ্মের স্পর্শ সহ্য হয় না তার। একটু পরপর গা ভিজিয়ে নেয়। আতকিয়া জাহান মেয়ের কর্মকাণ্ডে বরাবরের মতোই বিরক্ত। এমন উদ্ভট কাজের জন্য প্রায় ঠান্ডা বাঁধিয়ে ফেলে সে, তবুও শিক্ষা হয় না। এমনকি একটা পানি ভর্তি ড্রাম রোমের ভেতর এনে রাখে। তার ধারণা পানি থাকলে রোম ঠান্ডা থাকবে। আতকিয়া জাহান তো বিরক্ত হয়ে একদিন তাকে বাথরুমেই আটকে রেখেছিল। নেহাতি ফোন ছিল না সাথে, নয়তো আটকে থাকতে তার বিশেষ কোনো সুবিধা হয়নি। একটু পরপর শাওয়ার ছেড়ে নিজেকে ভিজিয়ে গান গেয়ে আতকিয়া জাহানের রাগ আরও কয়েক গুণ বাড়িয়েছিল। ব্যাস, এদিকে তার আরেক গ্রীষ্মকালীন অভ্যাস, ঘুমানোর আগে পুরোনো পানি ছিটিয়ে দেওয়া। কেউ জিজ্ঞেস করলেই বলে, এটা রুহানিজ বর্ষণ প্রক্রিয়া। সেই ছিটানো পানি টাইলসের জমে থাকে, আর সেই টাইলসে পা রাখতেই 2 বছর আগে পিছলে পড়ে কোমর ভেঙেছিল আতকিয়া জাহানের। এরপর থেকে মেয়ের রুমে ঢোকার আগে মেঝেতেই তার দৃষ্টি প্রথমে আটকায়। এই মুহূর্তে লম্বা চওড়া ঘুমের পরিকল্পনা করেছে রুহানি। 1 গ্লাস পানি এনে সে রুমে ছিটানোর জন্য প্রস্তুত। তখনই বাড়ির বেল বেজে উঠল। রুহানি ঘড়ির দিকে তাকিয়ে ফুঁসে উঠল, চেঁচিয়ে বলল,